শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত, গাছে নতুন কুড়ির উদ্ভাস, ফাগুন হাওয়ায় ভালোবাসার রঙে প্রাণে খুশির বিপ্লব। সবাই একই রকম শাড়ি পরে সুন্দর সুন্দর ফুল কানে গুজে যেভাবে আসে, এটা আসলে দেখতেই ভালো লাগে। শীতের শেষ আর বসন্তের এই শুরুটা আমার খুব ভালো লাগে। জাতিসংঘের প্রতিবেদনের পর অভ্যুত্থানে গণহত্যাকে অস্বীকারের সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। বিদেশেও বিচার সম্ভব শেখ হাসিনার। সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বলেছে যে উনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন। কাজেই এই ডকুমেন্ট আমি তো মনে করি আমাদের সরকারের হাতকে অসম্ভব শক্তিশালী করবে। বাংলাদেশের ইন্টারনেট সেবায় স্টার্টলিং আনার বিষয়ে ডক্টর ইউনুস ইলন মাস্কের আলোচনা, গ্রামীণ ব্যাংকের প্রশংসায় মার্কিন ধন্যবাদ। ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের কথা হয়েছে কিনা, আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে। এবং ট্রাম্প মোদি বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ, তেল গ্যাস রপ্তানি বাড়াবে যুক্তরাষ্ট্র, যুদ্ধবিমান কিনবে ভারত। স্বাগত এখন বাণিজ্যে। সবাইকে আবারও জানাচ্ছি বসন্তের শুভেচ্ছা। পুরোজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনিক। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চলছে বসন্ত উৎসব। এছাড়া চট্টগ্রামেও বসন্ত ঘিরে রয়েছে নানা আয়োজন। এ নিয়ে আরও জানাতে চারুকলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিহা উখরোচ ও চট্টগ্রামের পাহাড়তলির শহীদ ওয়াসিম পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। প্রথমে উখরোচ, আপনার কাছে যেতে চাই। আপনাকে বসন্তের শুভেচ্ছা। এই যে চমৎকার সকাল, এই যে চারিপাশে অনেকেই বের হয়েছেন আজকের এই বসন্তের দিন কে উদযাপন করতে, তো তাদের মতামতটা জানতে চাই। কেমন কাটাচ্ছেন তারা আজকের দিন এবং কি কি আয়োজন করেছে চারুকলা আজকের এই দিনকে কেন্দ্র করে? বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যেন ছিল পিছে, বসন্ত এসে গেছে। অনেক এই লাইনগুলোর মাধ্যমে আপনাকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি এই মুহূর্তে যে দর্শকবৃন্দ আমাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে সকলকেই বসন্তের রঙিন শুভেচ্ছা। এবং আপনি জানেন যে যেহেতু আজ ফাল্গুনের প্রথম দিন, অর্থাৎ ঋতুরাজ বসন্তের কিন্তু আজ শুরু, এবং এই ঋতুরাজ বসন্তের শুরু হলে আমরা আসলে প্রকৃতিতে তার ছাপ দেখতে পাই। প্রকৃতি আসলে তার নিজস্ব যে বর্ণিল রূপ তা আমাদেরকে দেখায়। আমরা গাছে গাছে সতেজ সবুজ পাতা দেখতে পাই, কিংবা পলাশ, শিমুল বা কৃষ্ণচূড়া যে গাছগুলো রয়েছে সেগুলোতে রক্তিম আভা আসলে দেখা যায়, এবং সেই রক্তিম আভার রঙিন রূপ কিন্তু প্রকৃতিকে আরও অনেকটা বেশি রাঙিয়ে তোলে। এছাড়াও আজ বসন্ত উদযাপনের পাশাপাশি কিন্তু আজ বিশ্ব ভালোবাসা দিবস। তো এই দুটি উৎসবের সমন্বয়ে আসলে বলা যায় যে এই যে উৎসব উদযাপনের যে বিষয়টি তার আনন্দকে আসলে দ্বিগুণ করে তুলেছে। এছাড়া আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়, এবং এখানে আসলে প্রতি বছরের মতোই যে বসন্ত উৎসব উদযাপন পরিষদ রয়েছে, তারা প্রতি বছরের মতো এই বছরও বসন্তকে বরণ করে নেওয়ার যে উৎসব তা বেশ জাঁকজমকের সাথেই পালন করছে। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি, এবং আমরা সকাল থেকে আসলে খুব ভোর থেকে আসলে দেখেছি যে ছোট শিশুরা তাদের মায়ের হাত ধরে, বা তরুণ তরুণীরা তাদের বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজনের সাথে আসলে এই যে বসন্তকে যে উদযাপন করা বা বরণ করে নেওয়ার যে বিষয়টি সেটি তারা করতে এসেছেন। এছাড়া যেহেতু আজ ভালোবাসা দিবস, সেহেতু প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন সবার সাথে আসলে এই ভালোবাসার দিনটিকে যে উদযাপন করার যে এই বিষয়টি সেটি আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি, এবং তারা আসলে আসছেন তরুণ তরুণীরা বাসন্তী রঙের শাড়ি পাঞ্জাবি পরে তারা আসলে নিজেদেরকে সজ্জায়িত করেছেন। এছাড়া এখানকার পরিবেশ যদি বলতে চাই, এই চারুকলা প্রাঙ্গণে কিন্তু একটি উৎসব মুখর আসলে পরিবেশ বিরাজ করছে, এবং এই বসন্ত উদযাপনকে যে ঘিরে যে সকল আয়োজনের কথা বলছেন, এখানে আসলে শ্যামা সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন কবিতা আবৃত্তি কিংবা নৃত্য পরিবেশন আমরা দেখছি, এবং এই আনুষ্ঠানিকতাগুলো চলছে, এবং সারা দিন ব্যাপী আসলে এই বসন্ত বরণের যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো আসলে চলবে বলেন আমাদেরকে আয়োজকরা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বসন্ত বরণের সবশেষ তথ্য।
অক্রোচ বসন্তে মেতে থাকুক আপনার মনটাও। এবার আমি একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, দেখতে পাচ্ছি চমৎকার আয়োজন চট্টগ্রামে চলছে। আমি একটু জানতে চাই যে এই মুহূর্তে চট্টগ্রামে যেখানে আপনি আছেন, শহীদ ওয়াসিম পার্ক, সেখানে আসলে কি আয়োজন করা হয়েছে? আপনাকেও কিন্তু বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি আমি। অনেক আপনাকেও বসন্তের শুভেচ্ছা। ভোর থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সেটি হলো যে প্রকৃতিতে শীতের যে কনকনে আমেজ সেটি কিন্তু অনেকটা কমে গেছে। রাঙা সকাল, একই সাথে গাছে গাছে ফুল আর নতুন পাতার সমারোহ জানান দিচ্ছে যে বসন্ত এসে গেছে। আর এই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে নানান আয়োজন। সেই আয়োজনকে বর্ণিল করে তোলা হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের পাহাড়তলী শহীদ ওয়াসিম পার্কে, যেখানে সকাল থেকেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত বরণের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আমরা দেখেছি 8:30টার পর থেকেই সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে এই বসন্ত বরণের আয়োজন শুরু হয়। এরপরেই কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে গান পরিবেশন করেছে, নৃত্য পরিবেশন করছে এবং আবৃত্তিও পরিবেশন হচ্ছে। এই পুরো আয়োজনের মধ্য দিয়ে আসলে বসন্তের, বাঙালির যে চিরায়িত ঐতিহ্য বসন্ত বরণ উৎসব, বসন্তের যে বর্ণিল আয়োজন সেটি কিন্তু চট্টগ্রামে শুরু হয়েছে। এটি ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুলের অডিটোরিয়াম থেকে শুরু করে চারুকলাতেও কিন্তু এই বসন্ত বরণ অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে। এখানে যারা আসলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি নারীরা নানান রঙের শাড়ি পরে এসেছেন। মাথায় আমরা দেখতে পাচ্ছি যে গাঁদা ফুলের যে পাপড়ি মালা সেটি যেমন দেখতে পাচ্ছি, একই সাথে লাল এবং হলুদের একটি উৎসবের আমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। লাল হলুদ শাড়িতেই তারা সেজেছেন নারীরা, এবং ছোট ছোট শিশুরাও কিন্তু নানানভাবে সেজে এই উৎসব উদযাপন করছেন, বসন্তকে বরণ করে নিচ্ছেন। একই সাথে ছেলেদের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রঙের পাঞ্জাবি এবং ফতুয়া পরে তারা এখানে এসেছেন, প্রিয়জনদের সাথে নিয়ে এসেছেন এবং বাঙালির যে এই উৎসবকে তারা বর্ণিল করে তোলার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি যে শিল্পীরা তাদের গান পরিবেশন করছে এবং গানে গানে তারা বসন্তকে বরণ করে নিচ্ছে। এবং তারা এখানে যারা আসলে দর্শনার্থী হয়ে এসেছেন তারা বলছেন যে এই বসন্ত সবার জীবনে আনন্দ যেমন বয়ে আনবে, উচ্ছ্বাস যেমন বয়ে আনবে, তেমনি জীবনকে সুন্দর এবং পরিশুদ্ধ করে তুলবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। একই সাথে আমরা এই আয়োজনকে আসলে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য, নির্বিঘ্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন আয়োজকরা। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে অনেকটা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বসন্ত বরণ উৎসব, আর সেখানে নানা বয়সী মানুষ আনন্দে মেতে উঠেছে। অনেক নানা রঙে ছেয়েছে বসন্ত এসে গেছে। বসন্তের এই উৎসবকে কেন্দ্র করে ঢাকা এবং চট্টগ্রামে নানা আয়োজনে মুখর হয়েছে চারপাশ, এবং সেই বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা। শুধু ঢাকা আর চট্টগ্রাম নয়, পুরো দেশ সেজেছে। যেমন বসন্তের আবহনে লাল রঙে সেজেছে সুনামগঞ্জের শিমুল বাগান। জাদুকাটা নদীর ধারের এই বাগানের সৌন্দর্য কাকে না মুগ্ধ করবে, কার না নজর কাড়বে। ঋতুচক্রের এই যে এই সময়ে আরও বেশি ভিড় বাড়ে দর্শনার্থীদের ঠিক এই জায়গায়, আর তাতে করে অনেকের কর্মসংস্থানেও চাঙা হয়ে ওঠে জনপদের অর্থনীতি। লিপসুদ আহমেদের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ঋতুর পালা বদলেই প্রকৃতিও সাজে নানা রূপে। বসন্ত বিলাসে হেসে ওঠে জানা অজানা বাহারি ফুল, গাছে গাছে গেয়ে ওঠে পাক পাখালি, অপরূপ সৌন্দর্যে ছড়ায় মুগ্ধতা। এমনই এক সৌন্দর্যের অনন্য স্থান সুনামগঞ্জের শিমুল বাগান। ফাগুনের আগুনে মন রাঙিয়ে সেজেছে উত্তরের জনপদের সীমান্ত এলাকার এই ফুল কেন্দ্রটি। পয়লা ফাগুনকে কেন্দ্র করে আগে পরে ছুটে আসেন নানা বয়সী মানুষ। ফাল্গুন মাসে শিমুল বাগানে অত্যন্ত মানুষ, খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। সবাই এখানে এসে পরিবেশ কি সেটা বুঝতে পারে, আনন্দ উপভোগ করতে পারে। শুধু সুনামগঞ্জই না, সারা বাংলাদেশে বিনোদনের জন্য একটা অন্যতম জায়গা। আমি ফ্যামিলি সহ আসছি ঘুরতে, অনেক মানুষ আসছেন এখানে ঘুরতে আসে, অনেক দূর থেকে মানুষ দেখতে আসে।
তাহিরপুরের মানিগাঁও গ্রামে 100 বিঘারও বেশি জায়গা জুড়ে শিমুল বাগান। শোভা পাচ্ছে 3000-এরও বেশি শিমুল গাছ। ফুল নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন অনেকে। বাগান ঘিরে চাঙ্গা উত্তর জনপদের অর্থনীতি। শিমুল বাগানকে কেন্দ্র করে এখানে ব্যবসা বাণিজ্য অনেক হয়, ভালো হয়। এখানেও কর্মসংস্থানের বেশিরভাগ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে সরকারি উদ্যোগে পর্যটকদের সুযোগ সুবিধার জন্য আরও কিছু স্থাপনা দরকার। জেলা প্রশাসক জানান, দর্শনার্থীদের হয়রানি রোধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং 1 ফাল্গুন এই উপলক্ষে ওনাদের পত্র দিয়ে জানিয়েছি যেন ওনারা পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। দর্শনার্থীদের কাছে জনপ্রিয় পর্যটন স্পট হয়ে উঠেছে শিমুল বাগানটি। চলতি বছর প্রায় কোটি টাকার বাণিজ্যের আশা বাগান মালিকের। এখন সুনামগঞ্জ। চায়না গোলাপের নান্দনিক সৌন্দর্যে ভরে উঠেছে চুয়াডাঙ্গার বিভিন্ন গ্রাম। নজর কাটছে স্থানীয়দের। বসন্ত সাথে বিশ্ব ভালোবাসা দিবস, এই দুটো দিবসকে কেন্দ্র করে চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। চাষিদের আধুনিক চাষ পদ্ধতির প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে উৎসাহিত করছে কৃষি বিভাগও। চুয়াডাঙ্গা থেকে অনিক চক্রবর্তী জানাবেন বাকিটা। ফসলের মাঠ বদলে গেছে ফুলের বাগানে। মাঠ জুড়ে সারি সারি গোলাপের গাছ। চুয়াডাঙ্গা হয়ে উঠেছে বাণিজ্যিক গোলাপ চাষের নতুন ঠিকানা। জেলার বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে চায়না গোলাপের বাগান, যা শুধু সৌন্দর্যের প্রতীক নয়, হয়ে উঠেছে অর্থনৈতিক সমৃদ্ধির উৎসও। লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে বাণিজ্যিকভাবে চায়না গোলাপের চাষ। পাশাপাশি তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। 6 মাসে আমার 7 লাখ টাকা খরচ হয়েছে। আমি 3.5 লাখ টাকার মতন বেচা কিনা করেছি। করে আগামী মাসে এখন 1 মাস বেচা কিনা হবে খুব ভালো। 15-20টা চাষি আছি যে আমরা ফুলের চারা নিয়ে নতুন করে ফুল লাগিয়ে আমরা সবাই স্বাবলম্বী আর কি, বেশ পয়সা আসে আর কি। চাষিরা বলছেন 1 বিঘা জমিতে ফুল চাষে খরচ হয় 3 থেকে 4 লাখ টাকা। তবে প্রথম বছরে সেখানে 6 থেকে 7 লাখ টাকার ফুল বিক্রি করা সম্ভব বলছেন তারা। বাগানে একবার চারা রোপণ করলে পরবর্তী কয়েক বছর ফুল পাওয়া যায়। দেশি গোলাপের দাম দ্বিগুণ হয়, চায়না গোলাপ চাষে আগ্রহ বাড়ছে। এছাড়া বসন্ত, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। 1.5 বিঘা জমিতে এবার আমি বিক্রি করছি নিম্নে প্রায় 2 লক্ষ টাকার বেচাকেনা করছি। এখন আপাতত যা ফুল আছে তাতে করে আশা করছি যদি বাজার ভালো হয় তো মনে করেন 1 লক্ষ টাকা মতো বেচাকেনা করা যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বর্তমানে জেলায় 39 বিঘা জমিতে এই গোলাপের চাষ করা হচ্ছে, যা থেকে চলতি বছর 1.5 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন কর্মকর্তারা। এখান থেকে আমাদের কৃষকরা প্রায় 1.5 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা তারা ব্যক্ত করেছেন। তারা আশা করছেন যে কমপক্ষে 1.5 কোটি টাকার ফুল তারা বিক্রি করবেন। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোতে চায়না গোলাপ ফুল ও চারা সরবরাহ করছে এই জেলার কৃষকেরা। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের পর মানবতা বিরোধী অপরাধে বিদেশের মাটিতেও শেখ হাসিনা সহ পালিয়ে থাকা আসামিদের বিচার সম্ভব বলে মত দিচ্ছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। তারা এও বলছে এই প্রতিবেদন পালিয়ে যাওয়া অপরাধীদের দেশে ফিরিয়ে আনতে শক্ত অবস্থান বা প্রমাণ হিসেবে কাজ করবে। একই সঙ্গে তারা আরও বলছেন এই তথ্যানুসন্ধানের প্রক্রিয়ায় আওয়ামী লীগ দলগতভাবে এবং নেতারা ব্যক্তিগতভাবে অংশ নেয় জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দমনে পরিচালিত গণহত্যাকে অস্বীকার করার আর কোনোই সুযোগ রইল না। আরও জানাচ্ছেন আজহার লিমন। জুলাই আগস্ট জুড়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর আদৌ বিচার হবে কিনা এমন শঙ্কা আর বিতর্কের বাক বদল করে দিয়েছে জাতিসংঘ সদর দপ্তর থেকে প্রকাশিত এই তথ্যানুসন্ধান প্রতিবেদন।
ওই ঘটনার 230 ভুক্তভোগী কিংবা প্রত্যক্ষদর্শী এবং 5 আগস্টের আগেও পরে দায়িত্ব পালন করা 36 কর্মকর্তার সাক্ষ্য, 150টি মেডিকেল কেসের বিশ্লেষণ এবং কয়েক হাজার ছবি ও ভিডিও যাচাই বাছাই করে তথ্যানুসন্ধান দল যে প্রতিবেদন প্রকাশ করেছে তার 5 নম্বর পাতায় আছে এসব সহিংসতায় নির্যাতন চালানো বাহিনী এবং তাদের নির্দেশদাতাদের নাম। এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য সূত্রগুলো থেকে প্রাপ্ত সাক্ষ্য তথ্যের ভিত্তিতে সমগ্র পুলিশ বাহিনী, আধা সামরিক, সামরিক এবং এদের গোয়েন্দা বিভাগ আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীর সঙ্গে সমন্বিত এবং নিয়মতান্ত্রিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের যে ঘটনাগুলো ঘটিয়েছে তাতে রাজনৈতিক নেতৃত্বের পূর্ণ জ্ঞান, প্রত্যক্ষ নির্দেশনা এবং সমন্বয় ছিল। এখানে আরও বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একইভাবে নিরাপত্তা ও গোয়েন্দা স্থাপনাগুলোর সঙ্গে সমন্বয় সাধন করেছেন। ওই ঘটনার সময় উভয়ই মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদন পেতেন। প্রতিবেদনের ৭৪তম পাতায় এসব অপরাধকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে OHCHR এর কাছে যুক্তিসঙ্গত কারণ আছে এটা বিশ্বাস করতে যে হত্যা, নির্যাতন, অন্যান্য অমানবিক কর্মকাণ্ড সহ ক্ষমতায় টিকে থাকতে বিগত সরকার তাদের দমননীতির আওতায় বিক্ষোভকারী, সম্ভাব্য বিক্ষোভকারী, বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগতভাবে যেসব অমানবিক কর্মকাণ্ড ঘটিয়েছে তা মানবতা বিরোধী অপরাধ। এর ৩ নম্বর পাতায় এসব অপরাধ তদন্তের তাগাদাও দেওয়া হয়েছে। বলা হয়েছে এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারগুলো আন্তর্জাতিক অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগের এবং এটি মানবতা বিরোধী অপরাধ হিসেবে কোন মাত্রার সেটি নিশ্চিত হতে তদন্তের প্রয়োজন। আইন বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের মামলাগুলোতে একই ধরনের অপরাধের অভিযোগ থাকায় জাতিসংঘের এই প্রতিবেদন বিচার ত্বরান্বিত করার দারুণ এক সুযোগ তৈরি করে দিয়েছে, যার উপযুক্ত ব্যবহারে মুনশিয়ানা দেখাতে হবে প্রসিকিউশন টিমকে। আমাদের দেশে যে বিচার হচ্ছে এখানে এটা খুবই ভালো কাজে লাগবে, কারণ এটা একটা আন্তর্জাতিক এবং আমি সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ, যেটাকে সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থাই বলা যায়, এবং ওনারা একটা নিরপেক্ষ তদন্ত করেছেন। এখন আমরা বাংলাদেশে 100% নিরপেক্ষ তদন্ত করলেও এটাকে কিন্তু একটা লেবেল দেয়া সম্ভব, তাই না? আমাদের অতীত ইতিহাস থেকে আমরা যেটা দেখেছি, তথ্য যে তৈরির যে প্রক্রিয়া, এখানে কিন্তু আওয়ামী লীগ নিজেও কিন্তু অংশগ্রহণ করেছে। তাদের ফেসবুকের যে পেজ আছে সেখান থেকে বলেছে যে আপনারা এখানে তথ্যগুলো দেন। আপনার যখন ফেভারে আসছে না তখন আপনি বলবেন যে এটা ভালো না, এটা তো একটা মানে হিউম্যান নেচারের সাথে একটা এগেনস্টে চলে যাচ্ছে। এই রিপোর্টটার মাধ্যমে কিন্তু একটা গ্রহণযোগ্য, সার্বজনীন গ্রহণযোগ্য একটা তালিকা, একটা সংখ্যা আসছে। কিন্তু জাতিসংঘের এই প্রতিবেদন দেশ থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তদের ব্যাপারে কি কোনো কাজে আসবে? এর উত্তর পাওয়া যায় জাতিসংঘের মানবাধিকার কমিশনারের এই বক্তব্য থেকে। একটা ব্যাপার আলোচনায় আছে, যখন কেউ গুরুতর অপরাধ করেছে কিন্তু দেশের বাইরে অবস্থান করছে তার বিচার নিয়ে। এক্ষেত্রে আমি মনে করি ইউনিভার্সাল জুরিসডিকশন কাজ করতে পারে। যেসব দেশে ইউনিভার্সাল জুরিসডিকশন সম্ভব সেসব দেশে এসব ব্যক্তিকে জবাবদিহিতায় আনার একটা উপায় হতে পারে। এবং অবশ্যই আমি উল্লেখ করব এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের কথা, কারণ বাংলাদেশ রোম স্ট্যাটিউটে স্বাক্ষর করা একটি দেশ। আইন বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিবেদন গণহত্যার অপরাধীদের বিদেশের রাজনৈতিক আশ্রয় নেবার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে। এরকম প্রচুর কেস আছে, সিরিয়া থেকে যারা গিয়েছে, ইরাক থেকে গিয়েছে, আফগানিস্তান থেকে ইউরোপে অ্যাসাইলাম চেয়েছে এবং পরবর্তীতে বিচার হয়েছে, প্রচুর উদাহরণ আছে এক্ষেত্রে। তো গভর্নমেন্ট চাইলে, যেহেতু ইউকেতে আমাদের এই সাবেক স্বৈরশাসকদের বিভিন্ন যে নেতাগুলো আছে, অনেকে ইউকেতে আছে, তারা বিভিন্ন সময় স্টেটমেন্ট দেয়। তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট চাইলে UNHCR টিমের সাথে কথা বলতে পারে, এই যে এভিডেন্সগুলো ইউকে গভর্নমেন্টের কাছে এটাকে দিতে পারে এবং এটা নিয়ে ভবিষ্যতে বিচারের একটা ক্ষেত্র তৈরি হতে পারে। এটা সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বলেছে যে উনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন। কাজেই এই ডকুমেন্ট আমি তো মনে করি আমাদের সরকারের হাতকে অসম্ভব শক্তিশালী করবে ভারতের সাথে আলাপ করার ক্ষেত্রে এবং ভারতকে চাপ দেওয়ার ক্ষেত্রে যে উনি একজন অপরাধী, ওনাকে বিচারের জন্য বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হোক। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী বলছেন তারা সব দিক মাথায় রেখে আগাচ্ছেন। তদন্ত সংস্থার কাছে যে প্রাপ্ত অভিযোগ এবং আমরা যে প্রাপ্ত তথ্য সেটার সাথে হুবহু তাদের এই রিপোর্টের মিল রয়েছে। সুতরাং এটা অকাট্য দলিল প্রমাণ হিসাবে এই আদালতে ব্যবহার করা যাবে এবং সেটা আমরা ব্যবহার করব বলে আপনাদের জানাচ্ছি।
জাতিসংঘের 114 পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুলাই আগস্ট আন্দোলন দমনে 1400-র মতো মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রতি 5 জনের 4 জনের মৃত্যু হয়েছে গুলিতে। এছাড়া মৃত্যু হওয়া প্রতি 10 জনের একজন শিশু এবং এই আন্দোলনে আহতের সংখ্যা প্রায় 13,500। আজহার লিমন, এখন ঢাকা। টেসলার প্রধান নির্বাহী ও মার্কিন ধনকুবের ইলন মাস্কের সাথে ফোনালাপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 9টায় এই ফোনালাপ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে দুবাইয়ে একাধিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহ বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে ইপিজেড করার বিষয়ে আমিরাতের প্রস্তাবে নীতিগত সম্মতি জানিয়েছেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। বাংলাদেশে ইপিজেড করতে চায় সংযুক্ত আরব আমিরাত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছেন। এতে দেশে বিনিয়োগ বাড়ার পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ইউএই আপনারা জানেন বাংলাদেশে একটা বড়, বাংলাদেশি যারা বাইরে কাজ করেন তাদের জন্য একটা বড় জব ডেস্টিনেশন। তো এই জব মার্কেট হিসাবে এটাও কিন্তু অন্যান্য অনেক দেশের থেকে প্রচুর লোকজন আসছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে এটা গ্রাজুয়ালি কমছিল। তো আমরা এই বিষয়ে আসলে আমরা প্রফেসর ইউনূস উদ্যোগ নিয়েছেন। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার এই সফরের মাধ্যমে বৃহৎ এই শ্রমবাজারের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে। এ সময় ডক্টর ইউনূসের সঙ্গে টেসলার প্রধান নির্বাহী ও মার্কিন ধনকুবের ইলন মাস্কের সাথে ফোনালাপ হয়েছে বলেও জানান তিনি। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনূসের কথা হয়েছে কিনা। আমরা বলছি হ্যাঁ, কথা হয়েছে। এর আগে দুবাইয়ের একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে নেয়া, বিমান ভাড়া কমানো, পাসপোর্ট ও জন্মসনদের সেবা আরও সহজ করা সহ ভোটাধিকারের বিষয় তুলে ধরেন প্রবাসীরা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন প্রবাসীদের মরদেহ দেশে ফেরানোর ক্ষেত্রে সরকারি ব্যয় বহনের বিষয়ে আশ্বস্ত করেন। 2 দিনের সফরে আমিরাতে গিয়ে বৃহস্পতিবার বিশ্ব সরকার সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়ে $50,000 কোটি উন্নীত করবে যুক্তরাষ্ট্র ও ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলোচনা শেষে বড় জ্বালানি চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, বাণিজ্য ঘাটতি কমাতে তেল গ্যাস রপ্তানি বৃদ্ধির পাশাপাশি ভারতের কাছে যুদ্ধবিমান বিক্রিও বাড়াবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর যাত্রা অব্যাহত থাকলেও বিশ্ব রাজনীতিতে সবচেয়ে প্রতাপশালী দেশটির মসনদে এক মেয়াদ বিরতি দিয়ে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। মাঝখানে প্রায় 5 বছর বিরতির পর প্রথম সাক্ষাতেই পরম বন্ধুর মতো একে অপরকে জড়িয়ে ধরেন হাস্যোজ্জ্বল দুই নেতা। 2 দিনের রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করেন তিনি। পাল্টাপাল্টি শুল্ক আরোপ আর বাণিজ্য যুদ্ধের ছায়া ঘিরে থাকার মধ্যেই আগামী 6 বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে $50,000 কোটি নেয়ার ঘোষণা দেন মোদী। বৈঠক শেষে জানান, ভারতের জ্বালানি খাতে সহযোগিতা করবে মার্কিন প্রশাসন। বাণিজ্য ইস্যুতে যুক্তরাষ্ট্র ভারতের মতের অমিল থাকলেও বৈঠকে দুই নেতার ব্যক্তিগত সুসম্পর্কের প্রভাব স্পষ্ট ছিল। এরই ধারাবাহিকতায় আলোচনা শেষে দুই দেশের মধ্যে বড় জ্বালানি চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। জানান, বাণিজ্য ঘাটতি কমাতে তেল গ্যাস রপ্তানি বৃদ্ধির পাশাপাশি ভারতের কাছে F-35 যুদ্ধবিমান সহ সামরিক সরঞ্জাম বিক্রিও বাড়াবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প মোদির বৈঠকে আলোচনার অন্যতম ইস্যু ছিল অভিবাসন। যুক্তরাষ্ট্র থেকে হাজারো অবৈধ অভিবাসীকে ফিরিয়ে নেয়ার বিষয়ে সম্মতি দেন মোদি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইস্যুতেও শান্তির বার্তা দিয়ে জানান দ্রুত অস্ত্রবিরতি কার্যকরের আহ্বান। এর আগে মহাকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন ইস্যুতে মার্কিন শিল্পপতি ও ট্রাম্প প্রশাসনের অন্যতম কর্মকর্তা ইলন মাস্কের সঙ্গেও বৈঠক করেন মোদি। মাস্ক ও ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের সময় হোয়াইট হাউসের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন মোদির সমর্থক ও বিরোধীরা।
নুজহাত কামাল, এখন বিশ্ব। বসন্ত নিয়ে আসে ভালোবাসা, ভালোবাসা নিয়ে আসে বসন্ত। আজ বসন্ত বরণ, পাশাপাশি ভালোবাসা দিবস, একই সাথে আবার পড়েছে সরকারি ছুটি। তাই কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। এরই মধ্যেই বুকিং হয়ে গেছে হোটেল মোটেলের অধিকাংশ রুমে। নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, আপনার কাছে জানতে চাই যে কক্সবাজারে পর্যটকদের সমাগম কেমন দেখছেন, কি দেখছেন সেখানে চারপাশে? অনেক বসন্ত এবং বিশ্ব ভালোবাসা দিবসের রং ছড়িয়েছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারেও। আমরা সকাল থেকে দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন এখানে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছেন এবং এখানে যে হোটেল মোটেলগুলো রয়েছে সেখানে বেশিরভাগ কক্ষই কিন্তু বুকিং রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। এবং সকালে সৈকতের যে চিত্র, আমরা এখানে সৈকতের সুগন্ধা পয়েন্টে রয়েছে। সুগন্ধা পয়েন্ট ছাড়াও এখানে যে সৈকতের কলাতলি, লাবণী কিংবা সিগাল পয়েন্ট রয়েছে, সবখানেই পর্যটকদের ব্যাপক উপস্থিতি কিন্তু রয়েছে এবং তারা নিজেদের মতো করে আসলে এখানে আনন্দ উচ্ছ্বাসের সময়টা কাটাচ্ছেন। আমরা দেখছি যে আসলে প্রতি শুক্রবার কিংবা শনিবার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এমনিতে পর্যটকের ব্যাপক ভিড় কক্সবাজারে থাকে এবং সেটির ধারাবাহিকতা আজকেও প্রচুর পর্যটক সমাগম হয়েছে এবং আজকে যেটি বাড়তি মাত্রা যোগ করেছে সেটি পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসকে কেন্দ্র করে আমরা দেখছি যে প্রিয়জনদের সাথে নিয়ে, স্বজনদের সাথে নিয়ে কিংবা পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সাথে নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছেন এবং অত্যন্ত উচ্ছ্বাসের সাথে আসলে তারা এখানে সময়টা পার করছেন। এখানে আমরা দেখছি যে সৈকতে জেটস্কিতে চড়া কিংবা এখানে যে বিচ বাইক রয়েছে সেই বিচ বাইকে চড়া কিংবা টিউব নিয়ে সাগরের নোনা জলে গা ভাসানো, এই কাজগুলোই কিন্তু এখানে করছে এবং এই যে বিপুল পর্যটক সমাগম, এটির কারণে এখানে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবখানেই কিন্তু ব্যবসায়ীরা বেশ চাঙা ভাব কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে, যেহেতু পর্যটকের ব্যাপক উপস্থিতি এখানে রয়েছে। আমরা সৈকত ছাড়াও এখানে অন্যান্য যে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী যেসব পর্যটন স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। এর বাইরে মহেশখালীর যে আদিনাথ মন্দির রয়েছে দ্বীপ উপজেলা, সেখানেও পর্যটকদের উপস্থিতি বেড়েছে। এর বাইরে কক্সবাজার শহরের যে বৌদ্ধ মন্দির, সেটি ছাড়াও রামু উপজেলার যেসব বৌদ্ধ মন্দির এলাকা রয়েছে এই সব স্থানগুলোতেও পর্যটকদের উপস্থিতি বেশ বেড়েছে এবং এটির কারণে ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা যে আশায় আসলে বিনিয়োগটি পর্যটন মৌসুমের শুরুতে করেছিলেন সেই আশাটি তাদের পূরণ হচ্ছে এবং হোটেলগুলোতে যে পর্যটকদের চাপ রয়েছে এটির কারণে তারা তাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, এটি তারা আসলে প্রত্যাশা করছিলেন। অনেক এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। সরকারি ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে গা ভাসিয়েছেন বেশ অনেক পর্যটক। সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। দর্শক, কক্সবাজারের কথা তো জানছিলাম, এবার একটু কুয়াকাটা সমুদ্র সৈকতে সেখানে কথা জানতে চাই, কারণ সেখানে ভিড় জমিয়েছেন পর্যটকরা। সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আজ সৈকতে ভ্রমণ পিপাসুদের ভিড় কেমন দেখছেন আর পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কেমন চলছে জানাবেন। অনেক, আপনি জানেন যে আজ পহেলা ফাল্গুন বসন্ত বরণ দিবস শুরু হয়েছে বাঙালির ইতিহাস ঐতিহ্যের ধারকে। এমন দিনে কিন্তু আজ কুয়াকাটা সংলগ্ন যে সকল বন বনানী রয়েছে সে সকল বন বনানীতে নতুন পাতা, নতুন ফুল ফলে ভরে গেছে এবং কোকিলের সুরেলা কণ্ঠে এখানকার মানুষ, যে পর্যটকরা এসেছেন তারা মুগ্ধ হয়েছেন। এখানকার যে বন বনানী রয়েছে সে সকল বন বনানীতে পর্যটক দম্পতি এবং যুগলরা তারা আজকে যে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তারা মত বিনিময় করছেন, ভাব বিনিময় করছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু সরকারি ছুটির দিনেও কিন্তু এখানে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক এবং দর্শনার্থী এবং শিক্ষা সফরে আসা মানুষদের বিচরণ বেড়েছে।
একথা বলা যায় যে পর্যটকে ঠাসা রয়েছে কুয়াকাটা। এখন এখানকার যে 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় 60 থেকে 70% বুকিং রয়েছে। তো এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন যে আজ কিন্তু পবিত্র দিন, শবে বরাতের নামাজ রয়েছে, সে কারণে কিছু পর্যটক কম এসেছে। তারপরেও কিন্তু যে 70% সিট বুকিং রয়েছে তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া যে অন্য ব্যবসা বাণিজ্য রয়েছে, সে সকল ব্যবসা বাণিজ্য পর্যটকদের মাধ্যমে বেচা বিক্রিতে জমে উঠেছে এবং বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে এই কুয়াকাটা পর্যটন নগরী। এখানকার যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশ এবং মহিপুর থানা পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা পোশাকে এবং সাদা পোশাকে তারা বিচরণ করছেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং মূর্তি এবং এখানকার যে কুয়াকাটার যে কুয়া, এছাড়াও এখানকার যে খাতড়ার বন এবং তিন নদের মোহনা এবং লাল কাঁকড়ার বিচরণ, অতিথি পাখির ছোটাছুটি, এগুলো কিন্তু যে কুয়া, এছাড়াও এখানকার যে খাতড়ার বন এবং তিন নদের মোহনা এবং লাল কাঁকড়ার বিচরণ, অতিথি পাখির ছোটাছুটি, এগুলোও কিন্তু পর্যটকরা উপভোগ করছেন। একই সঙ্গে এই কুয়াকাটা সৈকত থেকে প্রায় 25 কিলোমিটার গভীর সমুদ্রে জেগে ওঠা চর বিজয়ে তারাও কিন্তু সেখানেও কিন্তু পর্যটকরা বিচরণ করছেন এবং নিরাপদেই আবার গন্তব্যে ফিরে আসছেন। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক বসন্ত নিয়ে আসে নতুন হাওয়া, বসন্ত মানে ভালোবাসা। বসন্ত দিবস এবং পাশাপাশি সরকারি ছুটির দিনকে কেন্দ্র করে কুয়াকাটাতে ভিড় জমেছে পর্যটকরা। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী জসিম পারভেজ। টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। এবারের পর্বে 64টি জেলা থেকে আগত মুসল্লি অংশ নিয়েছেন। আজ ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় বয়ান, আমল ও জিকির। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আবদুল্লাহ। সেখানে চলে যাচ্ছি সরাসরি। জাভেদ, আপনার থেকে জানতে চাই ইজতেমার এখন কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? অনেক ফজরের নামাজের পরপরই বয়ানের মধ্য দিয়ে মূলত দিনের যে প্রথম যে আমল সেটি শুরু হয় খিমায়। মূলত মাওলানা আব্দুল সাত্তার সে সময় হেদায়েতি এবং দিনী যে আলোচনা সেটি দিয়েই তাদের প্রথম যে আমলের কাজ, অর্থাৎ 6টি যে স্তম্ভ আছে তাবলিগ জামায়াতের, নামাজ, রোজা, হজ, জাকাত এবং দিনী আলোচনা, ইমানি মেহনত, সেই মেহনত সম্পর্কে প্রথমে আলোচনা হয়। সেখানে বলা হয়েছে যে বারে দাঁড়ে জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হতে হবে দিনের যে প্রচার, সেই প্রচারের জন্য। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল এখন কি ধরনের আমল চলছে। এখন একটি বিরতি চলছে, বিরতির পর প্রায় 7 থেকে 8 লাখ ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এখানে একটি বৃহৎ একটি জুম্মার নামাজ আদায় হবে। একটু জানিয়ে রাখি যে এই 58 বছরের ইতিহাসে ইজতেমা ময়দানে মুসল্লিরা এবং একই সঙ্গে উলামায়ে মাশায়েখ বলছেন যে ইবাদত বন্দিগির যে অন্যতম একটি মাধ্যম সেটি হলো যে পবিত্র শবে বরাত, লাইলাতুল বরাত বলা হয়, অর্থাৎ ভাগ্য রজনীর যে রাত, সেই রাতের কথা এখানে বলা হচ্ছে যে সেই রাতে কিন্তু সৃষ্টিকর্তা সকলের গুনাহ মাফ করে দেন। একই মধ্যে এই শবে বরাতের মধ্য দিয়ে এই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু। অন্যদিকে এই যে খিত্তা বা খিমা রয়েছে, সেই খিমাগুলোতে আমল, এই দুয়ের মিশেলে কিন্তু এই ধর্মপ্রাণ যে মুসল্লি, সেই মুসল্লিদের মধ্যে একটি ভিন্ন আবহ কিন্তু বিরাজ করছে। ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন যে এই 58 বছরের ইতিহাসে এই ইজতেমার এই ময়দান, এই যে পবিত্র শবে বরাত, সেই শবে বরাতের মধ্যে দিয়েই কিন্তু শুরু হচ্ছে। একটু আপনি নিশ্চয় ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে 160 একর টঙ্গীর তুরাগ তীর, এই তুরাগ তীরের প্রতিটি জমিনের কোনায় কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণা এর মধ্যে মুখর হয়ে উঠেছে। আর কিছুক্ষণ পরেই জুম্মা নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে মুসল্লিরা হয়তো সারা বিশ্বে সহ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য শান্তি কামনা করবেন। তো অনেকেই ছিল আমার কাছে সবশেষ তথ্য। টঙ্গী তুরাগ তীরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী জাভেদ আবদুল্লাহ। বাঙালি মাছে ভাতে বাঙালি, তবুও উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে মাছ উৎপাদনে পিছিয়ে রয়েছেন তারা। স্থানীয় চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় প্রতিদিনই বাইরের জেলা থেকে মাছ আমদানি করতে হয়, যা দাম বাড়িয়ে দিচ্ছে বাজারে। এদিকে নতুন উদ্যোক্তারা মাছ চাষে আগ্রহ দেখাচ্ছেন ঠিকই, কিন্তু খাদ্যের উচ্চ মূল্য আর পানির অভাব সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তারা। মোহাম্মদ লুৎফর রহমানের প্রতিবেদনে দেখবেন বাকিটা। একসময় দেশীয় মাছের বড় উৎস ছিল করতোয়া, চাওয়াই ও মহানন্দা সহ পঞ্চগড়ের নদ নদীগুলো। সময়ের সাথে সাথে পানি প্রবাহ কমায় এবং জলজ উদ্ভিদ নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
কৃষি উৎপাদনে বেশ এগিয়ে গেলেও মাছ উৎপাদনে এখনো পিছিয়ে প্রান্তিকের জনপদ। জেলায় ঘাটতি মেটাতে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে আমদানি করা হয় মাছ। জেলার হাটবাজারের সিংহভাগ চাহিদা পূরণ হয় বগুড়া, নাটোর, জয়পুরহাট সহ বিভিন্ন জেলার উৎপাদিত মাছ থেকে। এতে টাটকা মাছ পাওয়া যায় কম, পাশাপাশি ক্রেতাদের দামও গুনতে হয় অনেক বেশি। মাছ মনে বাজারে যাইতেছে, তেঁতুলিয়া যাইতেছে, বাংলা বান্ধা যাইতেছে, রণচণ্ডী যাইতেছে। এখানকার যে মাছ ব্যবসায়ীগুলা ছিল এরা ধরেন যে ডোমার, নীলফামারী, তারপরে পীরগঞ্জ থেকে মাছ নিয়ে আসতো। অনেক সময় অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় মাছ নিয়ে আসতো। আমাদের ওরকম লাভ হইতো না, বা গাড়ি ভাড়া অনেক কিবা হইতো। এখন আমরা এখানে নকালে পজে রয়েছে, এখান থেকে মাছ নিয়ে আমরা বাজারে বিক্রি করতেছি। এদিকে মাছ চাষে নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়ছে। মজিদুল ইসলাম তাদেরই একজন। তেঁতুলিয়ার তুলসিয়ার বিল এলাকায় 26 একর পুকুর লিজ দিয়ে মাছ চাষ করছেন তিনি। তার চাষ করা রুই, মৃগেল, তেলাপিয়া ও পাঙ্গাস স্থানীয় বাজারের ঘাটতি কিছুটা পূরণ করছে। তেঁতুলিয়ায় মাছ চাষ করতে গেলে অনেক বিপদ আছে, যেমন বন্যার পানিতে ভেসে যায়, আবার চৈত্র বৈশাখ মাসের দিকে পানি থাকে না, খরা মৌসুম। উদ্যোক্তারা বলছেন উৎপাদন বাড়াতে হলে সরকার ও মৎস্য অফিসের সহযোগিতা দরকার। খাবারের দাম কমানো, পানির সমস্যা সমাধান এবং পোনা সংগ্রহ সহজ হলে উৎপাদন আরো বাড়বে বলে মনে করেন তারা। আমাদের মাছ উৎপাদন করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে এবং পোষাচ্ছে না, খুব কম পোষাচ্ছে। আর সরকারিভাবে আমরা কোনো রকমের সুযোগ সুবিধা পাচ্ছি না। মাছে যে ডেভেলপ করব, মানে খাদ্যের এত বেশি দাম, এই দামের কাছে আমরা কুলায় উঠতে পারতেছি না। যে পরিমাণ খরচ করতেছি ওই হারে আমাদের লাভ আসতেছে না, লাভটা আসতেছে সীমিত। জেলা মৎস্য অফিসের তথ্য মতে পঞ্চগড়ে বছরে মাছের চাহিদা 21,756 টন। 2022-23 অর্থ বছরে উৎপাদন দেখানো হয়েছে 19,696 টন। চাহিদাটা 21,500 মেট্রিক টনের কাছাকাছি, একটু তফাৎ আছে। তবে আমাদের যে 2024 সালের জুন মাস পর্যন্ত রিপোর্টটা এখনো আসেনি। ওই রিপোর্টটা আসলে আশা করছি যে আমাদের মাছের উৎপাদন বেড়েছে এবং এই যে কিছুটা কমতি আছে এটা আমরা পেয়ে যাব। মাছ উৎপাদন বাড়াতে সরকারের নেয়া নানা প্রকল্পের কথাও বলছেন সংশ্লিষ্টরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এবার খেলার প্রসঙ্গ। একসময় ক্রীড়াপ্রেমীদের মুখে মুখে ফিরত ঐতিহ্যবাহী ক্লাব আজাদ বয়েজের নাম। ফুটবলের উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ সালাউদ্দিন, আশরাফুল হকের মতো তারকারা খেলেছেন এই ক্লাবে। মোহামেডান আবাহনীর সঙ্গে পাল্লা দিয়ে চললেও সময়ের পরিক্রমায় অকার্যকর হয়ে গেছে 1960-এর দিকে গঠিত এই ক্লাবটি। ফুটবলারের বদলে এখন আবাসস্থল হয়ে উঠেছে পুলিশের জন্য। যদিও কিসের ভিত্তিতে নিজেদের আবাসিক ভবন গড়েছে আইনশৃঙ্খলা বাহিনী জানতে চাইলে মেলেনি সদুত্তর। খেলোয়াড়দের কণ্ঠে ঝরেছে আক্ষেপ। ঢাকায় ক্লাব নিয়ে শরীফ রোশনের বিশেষ প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ক্লাব ছেড়েছেন প্রায় 3 যুগের কাছাকাছি, এখনো মনে প্রাণে ধারণ করেন নিজের প্রিয় ক্লাবকে। সময় পেলেই পরম যত্নে রাখা আজাদ বয়েজের নিজের পরিহিত সোয়েটার জার্সিটি হাত বুলিয়ে স্মৃতিচারণ করেন সাবেক ক্রিকেটার ইউসুফ বাবু। আমাদের আজাদ বয়েজ ক্লাবের একটা জিনিস কি ছিল, সবাই বলতে এটা একটা ইংলিশ ক্লাব, এবং আমরা ফার্স্ট ডিভিশন খেলছি, আমরা তখন টপ 3 টিমসে ছিলাম। দেশের ক্রিকেটের হাতেখড়ি যাদের মাধ্যমে তাদের একজন সৈয়দ আশরাফুল হক। প্রথমবার আইসিসি ট্রফি জয়ের এই কারিগর ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন আজাদ বয়েজে। প্রতিষ্ঠাতা করেছিল লোকটার নাম হলো মুশতাক, এখন যেমনি শহীদ মুশতাক আছে না একটা এনক্লোজার মিরপুর 7-এর পরে ও ঢাকায় এসেছিল। ঢাকায় এসে হি এস্টাবলিশ দ্যাট ক্লাব ইন 52 or 53 আমার। দেশের অনেক কীর্তিমান ক্রিকেটারের পদধূলি পড়েছিল যে ক্লাবে, কি অবস্থা এখন সেটির? সরেজমিনে গিয়ে দেখা যায় ক্লাবের নামে বরাদ্দকৃত জায়গায় পুলিশের ব্যারাক। ফকিরের পুল ইয়াংম্যানস ক্লাবের পাশেই ভবনটির প্রধান ফটকে ক্লাবের নাম ফলক থাকলেও এখন ক্লাবের কোনো চিহ্নই নেই। গেল সরকারের আমলে ক্লাবটির এক রুম দখলে নেয় যুবলীগ, বাকি রুমগুলোকে নিজেদের আবাসস্থল বানিয়ে নেয় মতিঝিল থানা পুলিশ। পুলিশ খেলা এটা তো গোনার হিসাব নেই আমার কাছে। আমার এনে খায় 50 জনের মতন। না কোনো খেলোয়াড় এই জায়গায় আহে নাই, খেলোয়াড়। জানা গেছে 1999 সালের আগস্টে আজাদ বয়েজকে 12 শতক জায়গার জমিটি বুঝিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।
তৎকালীন পরিচালক হাবিবুর রহমানের স্বাক্ষরিত কাগজটি হাতে আসে এখন টেলিভিশনের। তবে মতিঝিলের ভূমি অফিসে গিয়ে হতাশ হতে হয়। পুলিশ ডিপার্টমেন্ট যারা এখন দখলে আছেন ওনারা জেলা প্রশাসক থেকে একটা অনুমতি নেওয়া প্রয়োজন আছে, সেটা তারা নিয়েছে কিনা সেটা তো আমি জানি না, তো সেটা তাদের সাথে আলাপ করতে হবে। এ নিয়ে ডিএমপির মিডিয়া উইংয়ের উপকমিশনার তালিবুর রহমান জানালেন, লিখিত কোনো অনুমতি নেই, তবে সমঝোতা করেই সেখানে আছে পুলিশ। ক্লাব কর্তৃপক্ষ তাদের ওরকম অ্যাক্টিভিটিস হয়তো নাই, এ কারণে তারা ক্লাবে আসেন না। আমাদের থানায় স্থান সংকুলন না হওয়ার কারণে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এটা করা হচ্ছে। ঠিক কার সঙ্গে সমঝোতা হয়েছে তা জানাননি পুলিশের এই কর্তা। তবে আজাদ বয়েজের সাবেক ক্রিকেটাররা জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষের অকার্যকারিতা আর তদারকির অভাবেই অনেকদিন ধরেই যে যার মতো ব্যবহার করছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। আই ডোন্ট নো যে অন হোয়াট বেসিস ওদের কাছে গেছে, বুঝলেন? সেইটা একবার আমরা কয়েকজনই মিলে, আমি, তান্না, আশরাফুল, আমরা সবাই মিলে একটা চেষ্টা করেছিলাম, ঠিক আছে ক্লাবটা কীভাবে করা যায়। সবাই মিলে যদি নিতে পারি আর যদি গভর্নমেন্ট দেয় তাহলে উই ক্যান কাম আপ উইথ এ প্রপোজাল। এভাবে ক্লাব বিলীন হতে থাকলে ঢাকা কেন্দ্রিক খেলোয়াড় তৈরি হওয়া নিয়ে দেখা দেবে নানা সংকট। তাদের শুধু প্রান্তিক পর্যায়ে নির্ভর হয়ে পড়া দেশের ক্রীড়াঙ্গনে অর্জনের খাতায় প্রাপ্তির চেয়ে হতাশার চিত্রটাই ফুটে উঠবে বেশি, এমনটাই মনে করছেন দেশের ক্রীড়াপ্রেমী ব্যক্তিরা। শরীফ রাউশন, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শীতের জীর্ণতা কাটিয়ে প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত, গাছে নতুন কুড়ির উদ্ভাস, ফাগুন হাওয়ায় ভালোবাসার রঙে প্রাণে খুশির হিল্লোল। সবাই একই রকম শাড়ি পরে সুন্দর সুন্দর ফুল কানে গুজে যেভাবে আসে, এটা আসলে দেখতেই ভালো লাগে। শীতের শেষ আর বসন্তের এই শুরুটা আমার খুব ভালো লাগে। জাতিসংঘের প্রতিবেদনের পর অভ্যুত্থানে গণহত্যাকে অস্বীকারের সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। বিদেশেও বিচার সম্ভব শেখ হাসিনার। সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বলেছে যে উনি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন। কাজেই এই ডকুমেন্ট আমি তো মনে করি আমাদের সরকারের হাতকে অসম্ভব শক্তিশালী করবে। বাংলাদেশে ইন্টারনেট সেবা স্টারলিংক আনার বিষয়ে ডক্টর ইউনুস ইলন মাস্কের আলোচনা। গ্রামীণ ব্যাংকের প্রশংসায় মার্কিন ভনকুবেন। ইলন মাস্কের সাথে প্রফেসর ইউনুসের কথা হয়েছে কিনা, আমরা বলছি হ্যাঁ কথা হয়েছে। এবং ট্রাম্প মোদি বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ, তেল গ্যাস রপ্তানি বাড়াবে যুক্তরাষ্ট্র, যুদ্ধ বিমান কিনবে ভারত। দর্শক, শেষ করছে এখন বাণিজ্য। সাথে থাকার জন্য ধন্যবাদ।